নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের জ্ঞানলিঙ্গয়ে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তিনটে বড় ইস্যু নিয়ে, যা আজকের ভারতের রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। এই বিষয়গুলো হয়তো আপনারা মূলধারার টিভি মিডিয়াতে পাবেন না, কারণ ওখানে হয় পক্ষপাতদুষ্ট আলোচনা হয়, নয়তো আধা সত্য খবর দেখানো হয়। কিন্তু এখানে আমি আপনাদের সাথে করব গভীর বিশ্লেষণ। প্রথম টপিক, জগদীপ ধনখড়জি, আমাদের উপরাষ্ট্রপতি, তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন কেন? এত বড় পদ থেকে হঠাৎ সরে দাঁড়ানো কি সত্যিই শুধুই পার্সোনাল রিজনস, না আর পেছনে আসে কোনো রাজনৈতিক চক্রান্ত? দ্বিতীয় টপিক, অনিল আম্বানির বাড়ি আর অফিসে সিবিআইয়ে হানা। বহু বছর ধরে তার ওপর হাজার হাজার কোটি টাকার ঋণের অভিযোগ ছিল, কিন্তু বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু হঠাৎ নির্বাচন সামনে এলেই সিবিআই এত সক্রিয় হলো কেন? প্রশ্ন হল, অনিল আম্বানি কি সত্যিই গ্রেপ্তার হতে চলেছেন? আর তৃতীয় এবং সবচেয়ে বিস্ফোরক টপিক, যদি মোদিজি নিজেই আম্বানি পরিবারের মতো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে বিজেপি আগামী নির্বাচনের জন্য তহবিল কোথা থেকে আনবে? 2024 লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে 272 আসন দরকার। সেটা কি শিল্পপতিদের সমর্থন ছাড়া সম্ভব হবে? এর মাঝেই আরেকটা বড় ইস্যু, গেমিং ইন্ডাস্ট্রির ওপর নতুন নিষেধাজ্ঞা। এতে সরকারের তহবিলের ওপর কেমন প্রভাব পড়বে? আর অবাক করার মতো বিষয় হলো, কিছু মন্ত্রী নিজেরাই এই গেমিং কোম্পানির সাথে যুক্ত, মানে একদিকে নীতি বানাচ্ছে, অন্যদিকে মুনাফাও তুলছে। বন্ধুরা, এই তিনটে প্রশ্নের উত্তর সহজ নয়, এরা একে অপরের সাথে জড়িত। আজকের ভিডিও আপনাদের একেবারে পরিষ্কার ছবি দেবে আজ ভারত কোন দিকে যাচ্ছে। তাই আমি অনুরোধ করছি, ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর যদি মনে হয় এই সত্যি কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে শেয়ার করুন। চলুন শুরু করি এই রাজনৈতিক থ্রিলার। জগদীপ ধনখড়জির পদত্যাগ নিয়ে কথা বলি। ভারতীয় রাজনীতিতে কোনো বড় পদত্যাগ কখনো শুধু পার্সোনাল রিজনসের জন্য হয় না। যদি কোনো মন্ত্রী বা রাজ্যপাল পদত্যাগ করেন, তার পেছনে সবসময় বড় কোনো কারণ থাকে। আর এটা তো দেশের উপরাষ্ট্রপতির পদ, মানে রাষ্ট্রপতির পর দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। তাহলে কেন? তিনটে সম্ভাব্য কারণ আছে। প্রথম কারণ হল বিজেপির ভিতরের দ্বন্দ্ব। 10 বছর মোদিজি শাসনের পর বিজেপি এখন নতুন এক পর্যায়ে ঢুকছে। সবার মনে প্রশ্ন, মোদির পর কে? অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, নাকি কোনো আউটসাইডার লিডার? এই রেসে জগদীপ ধনখড়ের নামও শান্তভাবে আলোচনা হচ্ছিল, কারণ উনি গ্রামীণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আইনজীবী হিসাবের অভিজ্ঞতা আছে, আর বক্তৃতায় দারুণ শক্তিশাল। কিন্তু বিজেপির ভিতরেই একটা অংশ তার প্রতি খুশি ছিল না। রিপোর্টে বলা হয়েছে, ধনখড়জি একাধিকবার প্রধানমন্ত্রী দপ্তরের বিরুদ্ধে কথা বলেছেন, বিশেষ করে বিচার বিভাগের প্রসঙ্গে। আর এটা বিজেপি নেতৃত্বকে একেবারেই পছন্দ হয়নি। তাই তাকে সাইড লাইনে সরিয়ে দেওয়ার একটা পথ নেওয়া হয়েছিল। হয় তাকে নীরব রাখা হবে, নয়তো তাকেই নিজে পদত্যাগ করতে বাধ্য করা হবে। দ্বিতীয় কারণ হল বিচার বিভাগের সঙ্গে সংঘাত। আপনারা নিশ্চয়ই মনে রাখবেন, ধনখড়জি সংসদে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেমকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, বিচার বিভাগ গণতন্ত্রের বেসিক স্ট্রাকচার নষ্ট করছে। এটা খুবই বড় কথা। ভাবুন তো, দেশের উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যসভার চেয়ারম্যান, তিনি যদি প্রকাশ্যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলেন, তাহলে তো একরকম সাংবিধানিক সংঘাত শুরু হয়ে যায়। আর মোদিজি অমিত শাহ চান বিচার বিভাগের সাথে একটা ভারসাম্য বজায় থাকুক, কিন্তু ধনখড়জি সেই ভারসাম্য ভেঙে ফেলেছিলেন। তাই সম্ভবত তাকে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে। তৃতীয় কারণ হতে পারে 2024 নির্বাচনে তার বড় কোনো ভূমিকা। হতে পারে বিজেপি তার জন্য বিশেষ কোনো পরিকল্পনা করেছে। উপরাষ্ট্রপতির পদ আসলে বেশিরভাগ সময় আনুষ্ঠানিক, খুব বেশি ক্ষমতা থাকে না। কিন্তু যদি তাকে রাজস্থান বা হরিয়ানায় মুখ্যমন্ত্রী প্রার্থী বানাতে হয়, বা নির্বাচনে বড় ক্যাম্পেইনার হিসাবে ব্যবহার করতে হয়, তাহলে পদত্যাগ করাটা স্বাভাবিক। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ধনখড়জির পদত্যাগ কি এক ধরনের জোর করে সরে যাওয়া, নাকি তার জন্য বড় কোনো সুযোগ তৈরি হচ্ছে? কমেন্টে লিখুন, ফোর্সড এক্সিট না বিগার রোল? সবচেয়ে অবাক করা ব্যাপার হল, মূলধারার মিডিয়া এই পদত্যাগকে খুব হালকাভাবে টাভার করেছে। যদি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করেন, তাহলে পুরো দেশ কেঁপে ওঠে। কিন্তু এখানে 2 মিনিটের স্ক্রোল নিউজ, তারপরে শেষ। কেন? কারণ মিডিয়াও জানে এর পেছনে এমন কিছু আছে যা জনগণের কাছে পৌঁছানো উচিত নয়। আর সেই কারণেই আমি বলছি, এই ভিডিওটা শেয়ার করুন। যত আওয়াজ উঠবে, তত সত্যি বাইরে আসবে। এবার আসি দ্বিতীয় টপিকে, অনিল আম্বানি আর তার গ্রুপের অফিসে সিবিআইয়ের হানা।
অনিল আম্বানির নাম আপনারা নিশ্চয়ই রিলায়েন্স এডিএ গ্রুপের স্ক্যান্ডালে শুনেছেন। তার গ্রুপ ভারতের সবচেয়ে বড় ঋণখেলাপিদের মধ্যে ছিল। অনুমান করা হয় প্রায় 1,25,00,000 কোটি টাকার ঋণ তার কোম্পানির ঘাড়ে ছিল। আমরা সবাই জানি একজন সাধারণ মানুষ যদি মাত্র 1 লাখ টাকার ইএমআই দিতে দেরি করে, ব্যাংক তার বাড়ি বাজেয়াপ্ত করে নেয়। কিন্তু যখন বড় শিল্পপতিরা লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ ডুবিয়ে দেন, তখন সেটা কর্পোরেট রিস্ট্রাকচারিংয়ের সুন্দর নাম পেয়ে যায়। তাহলে হঠাৎ এখন সিবিআই হানা দিল কেন? কারণ নির্বাচন আসছে, কারণ সরকারকে একটা গল্প বানাতে হবে আমাদের কাছে সবাই সমান, সাধারণ মানুষ হোক বা বড় শিল্পপতি। আর তৃতীয় কারণ হতে পারে আম্বানি ভাইদের মধ্যেকার দ্বন্দ্ব এর সঙ্গে জড়িত। এখন প্রশ্ন, অনিল আম্বানি কি জেলে যেতে পারেন? যতক্ষণ না শক্ত প্রমাণ পাওয়া যায় ততক্ষণ গ্রেপ্তার করা খুব কঠিন। আর ভারতে বড় বড় ব্যবসায়িক ঘরের বিরুদ্ধে প্রমাণ আনা সবচেয়ে কঠিন কাজ, কারণ সব কাগজপত্র, ব্যাংক অনুমোদন, ঋণ সব কিছুতে মন্ত্রীদেরও হাত থাকে। মনে আছে তো, রাফাল চুক্তিতেও অনিল আম্বানির নাম উঠেছিল, কিন্তু শেষমেশ তিনি ক্লিন চিট পেয়েছিলেন। তাহলে বাস্তবে এখনই তাকে গ্রেপ্তার করা কঠিন। তবে এই হানা আসলে এক ধরনের রাজনৈতিক বার্তা। আপনাদের কি মনে হয়, এই হানা কি সত্যিকারের তদন্ত, নাকি শুধু নির্বাচনকে সামনে রেখে নাটক? কমেন্টে লিখুন, আসল অ্যাকশন না রাজনৈতিক নাটক? হানার পর বিনিয়োগকারীদের আস্থা কেঁপে ওঠে। শেয়ার বাজার খুবই সেন্সিটিভ। ইতিমধ্যেই রিলায়েন্স এডিএ গ্রুপের কোম্পানিগুলো পেনি স্টক হয়ে গেছে। যদি সিবিআই আরও আক্রমণাত্মক হয়, তাহলে ভারতের সামগ্রিক বিনিয়োগ পরিবেশে খারাপ প্রভাব পড়বে। আর এটাই বড় প্যারাডক্স। একদিকে মোদিজি বিদেশি বিনিয়োগ আনতে চান, আর অন্যদিকে সিবিআইয়ের হানা দিয়ে শিল্পপতিদের ভয় দেখান। এবার আসি তৃতীয় ইস্যুতে। সরকার আর শিল্পপতিদের মধ্যে যদি লড়াই শুরু হয়, তাহলে ভারতের কি হবে? প্রথমত, ভারতের গ্রোথ মডেল কর্পোরেটদের ওপর নির্ভরশীল। যদি শিল্পপতিরা খুশি না থাকেন, চাকরি তৈরি হবে না, ট্যাক্স কমে যাবে, বিদেশি বিনিয়োগ থেমে যাবে। দ্বিতীয়ত, এখন গেমিং ইন্ডাস্ট্রির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। আপনারা ভাবতে পারেন গেমিং ছোটখাটো ক্ষেত্র, কিন্তু বাস্তবে এটা বহু বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। জিএসটি কাউন্সিল গেমিংয়ের ওপর 28% ট্যাক্স বসিয়েছিল। এর আগে থেকেই গেমিং স্টার্টআপগুলো সমস্যায় ছিল। এখন যদি পুরোপুরি নিষিদ্ধ হয়, তাহলে সরকার তার তহবিলের বড় অংশ হারাবে। আর অবাক করার মতো বিষয় হলো, কিছু মন্ত্রী নিজেরাই এই গেমিং কোম্পানির সাথে পরোক্ষভাবে যুক্ত, মানে যারা নীতি বানাচ্ছেন তারাই মুনাফার অংশীদার। এটা হলো ক্লাসিক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনাদের কি মনে হয়, সরকারের এই গেমিং ব্যান সঠিক না ভুল? কমেন্টে লিখুন, ব্যান সঠিক না ব্যান ভুল? এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। যদি মোদিজি নিজেই আম্বানি পরিবারের মতো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে বিজেপির আগামী নির্বাচনের তহবিল কোথা থেকে আনবে? এটা কারো অজানা নয় যে ভারতের রাজনৈতিক দলগুলি সবচেয়ে বেশি টাকা পায় কর্পোরেট দান থেকে। ইলেকটোরাল বন্ড সিস্টেম তাই বানানো হয়েছিল, যাতে কর্পোরেটরা জনগণের নজর ছাড়াই দান করতে পারে। এখন ধরুন, আম্বানি আর আদানির মতো বড় দাতারা যদি অসন্তুষ্ট হন, তাহলে বিজেপির অর্থসংস্থান ফাঁকা হয়ে যাবে। মনে রাখবেন, এক লোকসভা নির্বাচনে খরচ হয় প্রায় 55,000 কোটি টাকা। এর বড় অংশ আসে শিল্পপতিদের থেকে। যদি তারাই চিন্তিত হয়ে পড়েন, তাহলে বিজেপির জন্য 272 আসন আনা খুব কঠিন হয়ে যাবে। মানে মোদিজি একটা রাজনৈতিক জুয়া খেলছেন। হয় তিনি দুর্নীতিমুক্ত নেতার ভাবমূর্তি শক্ত করবেন, নয়তো নিজের দলকেই অর্থ সংকটে ফেলবেন। আপনাদের কি মনে হয়, মোদিজি কি এতটাই শক্তিশালী যে আম্বানিদের ছাড়াই নির্বাচন জিততে পারবেন? কমেন্টে শুধু এক শব্দ লিখুন, ইয়েস বা নো। তো বন্ধুরা, আজ আমরা 3টে বড় বিষয় কভার করলাম। জগদীপ ধনখড়জির পদত্যাগ এবং তার আসল কারণ, অনিল আম্বানির বাড়িতে সিবিআইয়ের হানা এবং গ্রেপ্তারের সম্ভাবনা, আর সরকার আর শিল্পপতিদের মধ্যে দ্বন্দ্ব, গেমিং ম্যানের প্রভাব, আর বিজেপির 2024 নির্বাচনী তহবিলের ধাঁধা। আজকের আলোচনা একটা জিনিস পরিষ্কার করে, ভারতের রাজনীতি শুধু নেতাদের বক্তৃতায় চলে না, বরং কর্পোরেট, বিচার বিভাগ আর অদৃশ্য চুক্তিতে ঠিক হয়। এখন আপনারা বলুন, সবকিছু কি সত্যি আসল পদক্ষেপ, নাকি শুধু 2024 নির্বাচনের জন্য রাজনৈতিক নাটক? ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, কারণ আগামী ভিডিওতে আমরা আরও বড় এক্সপোজে নিয়ে আসব। আবার দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ।